নমস্কার, এক পাতা গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুনবেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পালামো। 1834 সালের একটি বিস্তৃত অধ্যায় সমাজ ও প্রকৃতির সংমিশ্রণে গড়ে ওঠা এক অনন্য বর্ণনা, ব্রিটিশ ভারতের এক অজানা ভূখণ্ড। লেখকের চোখে দেখা পালামোর বাস্তব অভিজ্ঞতায় শুরু হচ্ছে আজকের গল্প পালামো। গল্প শুরু করার আগে লেখক সম্বন্ধে একটু বলে নিই। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় 1834 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় নৈহাটির কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় ভাই ছিলেন। তাদের পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন হুগলির ডেপুটি কালেক্টর। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় মেদিনীপুর জেলা এবং হুগলি জেলায় পড়াশোনা করেন এবং নিজের চেষ্টায় ইংরাজি সাহিত্য, বিজ্ঞান ও ইতিহাসের অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন। চলুন শুরু করা যাক আজকের গল্প পালামো। অনেক বছর আগে আমি একবার পালামো গিয়েছিলাম। ফিরে আসার পর সেখানকার কথা লিখতে আমার অনেকজন বন্ধু অনেকবার করে অনুরোধ করতেন। আমি তখন তাদের ঠাট্টা করে উড়িয়ে দিতাম। এখন কেউ অনুরোধ করে না, তবু আমি সেই গল্প লিখতে বসেছি। কারণটা হলো বয়স। গল্প করা এই বয়সের একটা রোগ, শুনুক বা না শুনুক, বুড়ো মানুষ গল্প করবেই। এতদিন আগের কথা লিখতে বসেছি যে সব কিছু ঠিকঠাক মনে নেই। আগে যা লিখতাম এখন ঠিক তাই লিখব এমন নয়। তখন যে চোখে সেই নির্জন পাহাড়, ফুলে ভরা বন দেখতাম, সে চোখ এখন আর নেই। এখন মনে হয় পাহাড় শুধু পাথুরে, বন কেবল কাঁটায় ভরা, আর সেখানকার মানুষগুলো নষ্ট চরিত্র। তাই যারা বয়সের গুণে শুধু সৌন্দর্য ভালোবাসেন তাদের আমার লেখায় তৃপ্তি হবে না। যেদিন পালামো যাওয়া স্থির হলো সেদিনও জানতাম না সেটা কোন দিকে। হাজারিবাগ হয়ে যেতে হবে ভেবে ইংল্যান্ড ট্রানজিস্ট কোম্পানির ডাকগাড়ি ভাড়া করে রাত 1:30টায় রানীগঞ্জ থেকে রওনা হলাম। সকালে বারাকার নদীর পূর্ব পাড়ে গিয়ে গাড়ি থামল। নদীটা খুবই ছোট, তখন জলও ছিল কম, সবাই পায়ে হেঁটে পার হচ্ছিল। গাড়ি ঠেলে পার করতে হবে, তাই গাড়োয়ান কুলি ডাকতে গেল। পূর্ব পাড়ে দেখলাম ওপারের ঘাটে একজন সাহেব বাংলোয় বসে পাইপ টানছে। সামনে একজন চাপরাশি গেরুয়া রঙের মাটি হাতে দাঁড়িয়ে আছে। যে লোকই পার হতে আসছে চাপরাশি তার হাতে মাটি দিয়ে কিছু একটা দাগ কাটছে। পার হওয়া লোকের বেশিরভাগই আদিবাসী। তাদের যুবতীরা নিজের হাতে মাটির দাগ দেখে আর চোখে তাকাচ্ছে আর হাসছে। আবার অন্যের গায়ে সেই দাগ কেমন দেখাচ্ছে সেটাও দেখছে। শেষে যুবতীরা হাসতে হাসতে দৌড়ে নদীতে নামল। তাদের দৌড়াদৌড়িতে নদীর জল ছিটকে কুল ভেসে যাচ্ছে। আমি এই দৃশ্য দেখছি এমন সময় কয়েকটা আদিবাসী বালক বালিকা এসে আমার গাড়ি ঘিরে ধরল। সাহেব, একটা পয়সা দাও না বলে চেঁচাতে লাগলো। আমি ধুতি চাদর পরা নিরীহ বাঙালি। আমাকে কেন সাহেব বলছে জানতে চাইলাম এবং বললাম আমি সাহেব নই। একটি মেয়ে তার নাকের ছোট্ট অলঙ্কারে নখ দিয়ে বলল, হ্যাঁ তুমি সাহেব। আরেকজন জিজ্ঞেস করলো, তবে তুমি কি? আমি বললাম আমি বাঙালি। সে বিশ্বাস করলো না, বলল না 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 তুমি সাহেব। তারা বোধহয় ভাবল যে গাড়িতে চড়ে সে নিশ্চয়ই সাহেব। এই সময় একটা 2 বছরের শিশু আকাশের দিকে মুখ তুলে হাত পাতল। কেন হাত পাতছে সেটা সে নিজেও জানে না। সবাই হাত পাতছে দেখে সেও হাত পাতল। আমি তার হাতে একটা পয়সা দিলাম। শিশু সেটা ফেলে দিয়ে আবার হাত পাতল। অন্য ছেলেরা সেই পয়সা কুড়িয়ে নিল। শিশুর বোনের সঙ্গে তার ঝগড়া বেঁধে গেল। এই সময় আমার গাড়ি ওপারে গিয়ে উঠল। বরাকর থেকে 2-1টা ছোট পাহাড় দেখা যাচ্ছিল। বাঙালিরা শুধু মাঠ ঘাট দেখে অভ্যস্ত। মাটির একটা ঢিবি দেখলেই তাদের মনে আনন্দ হয়। তা সেই ছোট্ট পাহাড়গুলো দেখে আমার যে খুব আনন্দ হলো এতে আশ্চর্য কি। ছোটবেলায় পাহাড় পর্বতের অনেক গল্প শুনেছিলাম। একবার এক সন্ন্যাসীর আখড়ায় চুনকাম করা একটা
গিরিগোবর্ধন দেখে পাহাড়ের আকার বুঝেছিলাম। কৃষক মেয়েরা শুকনো গোবর দিয়ে যে ঢিবি করে, সন্ন্যাসীর গোবর্ধন পাহাড় তার চেয়ে কিছু বড় ছিল। তার উপর 4-5টা ইঁট বসিয়ে চূড়ো বানানো হয়েছে। সবচেয়ে উঁচু চূড়ার পাশে একটা সাপের ফনা বানিয়ে তাকে নানা রঙে রাঙানো হয়েছে, যাতে সাপটা নজর এড়িয়ে না যায়। তার ফনাটা একটু বড় রকমের বানানো হয়েছে, ফলে পাহাড়ের চূড়োর চেয়ে সাপের ফনাই বড় দেখাচ্ছে। এটা কারিগরদের দোষ নয়, সন্ন্যাসীদের দোষ। সাপটা কালিয়া দমনকারী কৃষ্ণের কালীও, তাই পাহাড়ের চেয়ে তার ফনা বড় হবেই। সন্ন্যাসীর এই গিরিগোবর্ধন দেখে ছোটবেলায় পাহাড়ের একটা ধারণা হয়েছিল। বরাকরের পাহাড় দেখে সেই ধারণাটা একটু একটু করে বদলাতে শুরু করলো। বিকালে দেখলাম একটা সুন্দর পাহাড়ের পাশ দিয়ে গাড়ি যাচ্ছে। তা এত কাছ দিয়ে যাচ্ছে যে পাহাড়ের ছোট ছোট পাথরের ছায়া পর্যন্ত দেখা যাচ্ছে। গাড়োয়ানকে গাড়ি থামাতে বলে আমি নেমে পড়লাম। গাড়োয়ান জিজ্ঞেস করলো, আরে বাবু, কোথায় যাবেন? আমি বললাম, ওই পাহাড়ে যাব একবার। সে হেসে বলল, পাহাড় এখান থেকে অনেক দূরে, সন্ধ্যার আগে সেখানে আপনি হেঁটে পৌঁছাতে পারবেন না। আমি কথাটা বিশ্বাস করলাম না। আমার চোখে পাহাড় খুবই কাছে মনে হচ্ছিল, 5 মিনিটেই পৌঁছে যাব হয়তো। তাই গাড়োয়ানের কথা না শুনে পাহাড়ের দিকে হাঁটলাম। 5 মিনিটের জায়গায় 15 মিনিট দ্রুত হেঁটেও পাহাড় তত দূরেই মনে হচ্ছিল। তখন ভুল বুঝে গাড়িতে ফিরে এলাম। পাহাড়ের দূরত্ব বোঝা বাঙালির কাছে খুব কঠিন। এই শিক্ষা আমি পালামো গিয়ে বারবার পেয়েছি। যাই হোক, পরদিন দুপুরে হাজারিবাগ পৌঁছালাম। সেখানে গিয়ে শুনলাম এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। প্রায় 2 দিন খাওয়া হয় নাই, তাই খাবারের কথা শুনেই ক্ষুধা যেন আরও বেড়ে গেল। যিনি আমার জন্য আয়োজন করেছেন তিনি আমার আসার খবর পেলেন কি করে তা খুঁজে বের করার সময় পেলাম না। তখনই তার বাড়িতে গাড়ি নিয়ে যেতে বললাম। যার বাড়িতে যাচ্ছি তার সঙ্গে দেখাও হয়নি, নাম শুনেছি, সুখ্যাতিও অনেক শুনেছি। সবাই বললেন তিনি ভালো মানুষ, কিন্তু আমি প্রশংসায় কোনো কান দিইনি, কারণ বাঙালি মাত্রই ভালো মানুষ। বাঙালির কাছে শুধু প্রতিবেশীরাই দুষ্ট। যাদের প্রতিবেশী নেই তাদেরই নাম ঋষি। ঋষি মানে শুধু প্রতিবেশীহীন গৃহস্থ। ঋষির আশ্রমের পাশে প্রতিবেশী বাস করলে 3 দিনের মধ্যে ঋষিত্ব চলে যায়। প্রথম দিন প্রতিবেশীর ছাগল ফুল গাছ খেয়ে সব পাতা শেষ করে ফেলবে। দ্বিতীয় দিনে তার গরু এসে কোমণ্ডল ভেঙে দেবে। তৃতীয় দিনে প্রতিবেশীর স্ত্রী এসে ঋষিপত্নীকে গয়না দেখাবে। তারপর ঋষিকে ওকালতি বা ডেপুটি ম্যাজিস্ট্রেটের পরীক্ষা দিতে হবে। এই সব। এখন সেসব কথা থাক। যার বাড়িতে যাচ্ছি তার বাগানে গাড়ি ঢুকতেই প্রথমে ভাবলাম এটা নিশ্চয়ই কোনো ধনী ইংরেজের বাড়ি, কিন্তু পরক্ষণেই আমার ভুল ভেঙে গেল। বারান্দায় একজন বাঙালি বসে আমার গাড়ির দিকে তাকিয়ে আছেন। গাড়ি থামতে আমি নেমে পড়লাম। আমাকে দেখেই সাদরে এগিয়ে এলেন। যাকে চিনতে না পেরে প্রথমে প্রণাম করলাম, তিনিই গৃহকর্তা। শত লোকের ভিড়েও আমার চোখ প্রথমে তার দিকেই পড়ত। এমন প্রসন্ন মুখ আমি কমই দেখেছি। তার বয়স 50 পার হয়েছে, কিন্তু তাকে খুব সুন্দর দেখাচ্ছিল। সম্ভবত এটাই প্রথম আমি কোনো বৃদ্ধকে সুন্দর দেখলাম। আমি তখন নিজে যুবক, তাই বৃদ্ধকে সুন্দর দেখা ধর্মসঙ্গত নয়। কিন্তু সেদিন সেই অদ্ভুত ঘটনাটাই ঘটল। এখন আমি নিজেই বৃদ্ধ, তাই প্রায় সব বৃদ্ধকেই সুন্দর দেখি। একজন মহাপুরুষ বলেছিলেন, মানুষ বৃদ্ধ না হলে সুন্দর দেখায় না। এখন আমি তার কথার যথার্থতা বুঝি। প্রথম সাক্ষাতের পরই আমি স্নান করতে গেলাম। স্নানঘরটা ইংরেজি ধাঁচের, কিন্তু খাওয়া হিন্দু রীতিতেই হলো। তবে তাতে পেঁয়াজের অধিক্য ছিল। পেঁয়াজ হিন্দু ধর্মের বড় শত্রু, তবে খাবারে তার কোনো দোষ ছিল না। ঘিয়ে ভাত আর দেবী দুর্লভ ছাগলের মাংস দুটোই নির্দোষ। আমি পেঁয়াজের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু পেঁয়াজ শব্দটা জবনদের, তাই পলান্ডু শব্দটা ব্যবহার করে সাধুদের মুখ পবিত্র রাখলাম। কিন্তু পলান্ডু আর পেঁয়াজ একই জিনিস কিনা এ নিয়ে আমার নিছক সন্দেহ বহুদিন ধরে ছিল। একবার পাঞ্জাবের এক রাজা জগন্নাথ দর্শনে যাওয়ার পথে
মেদিনীপুরে কয়েকদিন ছিলেন। শহরের লোকেরা তার সঙ্গে দেখা করতে এলে একজন জিজ্ঞেস করলেন, মহারাজ, আমরা শুনেছিলাম আপনি হিন্দু চূড়ামণি, কিন্তু আসার সময় আপনার রান্নাঘরের সামনে পলাণ্ডু দেখে এলাম। রাজা আশ্চর্য হয়ে পলাণ্ডু বলে বারবার উচ্চারণ করতে লাগলো, পলাণ্ডু, পলাণ্ডু। সঙ্গে সঙ্গে খোঁজ নিতে উঠে পড়লেন। শহরের লোকেরাও তার পিছু নিলেন। রান্নাঘরের সামনে দাঁড়িয়ে একজন বাঙালি পেঁয়াজের স্তূপ দেখালে রাজা হেসে বললেন, এটা পলাণ্ডু নয়, এটা পেঁয়াজ। পলাণ্ডু খুব বিষাক্ত জিনিস, ওটা শুধু ওষুধে ব্যবহার হয়, সব জায়গায় জন্মায় না। যে মাঠে জন্মায় সেখানকার বাতাস দূষিত হয়ে যায়, তাই সেখানে কেউ যায় না, সে মাঠে আর কোনো ফসল হয় না। রাজার কথা যদি সত্যি হয় তাহলে অনেকেই নিশ্চিত হতে পারেন পলাণ্ডু আর পেঁয়াজ এক কিনা তা পশ্চিমে খোঁজ করলে জানা যেতে পারে। বিশেষ করে যেসব বাঙালিরা সিন্ধু প্রদেশে আছেন তারা সহজেই এ প্রশ্নের উত্তর দিতে পারবেন। খাওয়ার পর বিশ্রাম ঘরে বসে বাচ্চাদের সঙ্গে গল্প করতে করতে তাদের শোবার ঘর দেখতে গেলাম। ঘরটা বেশ বড়, 4 কোণে 4টি খাট, মাঝে আরেকটি। বাচ্চারা বলল, আমরা 4 কোণে শুই আর মাঝে মাস্টারমশাই থাকেন। এই ব্যবস্থা দেখে আমি খুব খুশি হলাম। দিনরাত বাচ্চাদের সঙ্গে শিক্ষক থাকা খুব জরুরি, এটা অনেকেই বোঝেন না। বাচ্চাদের ঘর থেকে বেরিয়ে আরেকটি ঘরে দেখি এক থোকা পাকা কলা দোল খাচ্ছে, আর তাতেই একটা কাগজ ঝুলছে। পড়ে দেখলাম প্রতিদিন কতগুলো কলা খরচ হয় সেটা এতে লেখা আছে। লোকেরা এটাকে ছোট নজর বলে, কিন্তু আমি তা মনে করি না। বরং এই হিসেব দেখে আমি আরও মুগ্ধ হলাম। যার কথা বলছি তার কাছে ছোট বড় সবই সমান গুরুত্ব পায়। অনেকে বড় জিনিস দেখেন কিন্তু ছোট জিনিস দেখতে পান না। যারা উভয়ই দেখেন তারা প্রকৃত প্রশংসার যোগ্য। কলার হিসেব নিয়ে বাচ্চাদের সঙ্গে কথা বলতে বলতে জানলাম একদিন এক চাকর লোভ সামলাতে না পেরে 2টো পাকা কলা চুরি করে খেয়ে ফেলেছিল। গৃহকর্তার সব কিছুতেই নজর থাকে, তাই চুরি ধরা পড়ল। তিনি চাকরকে ডেকে জরিমানা করলেন, তারপর তাকে ইচ্ছামতো কলা খেতে দিলেন। চাকর পেট ভরে কলা খেল। বিকালে বাগানে হাঁটছি, এমন সময় গৃহকর্তা কাছারি থেকে ফিরলেন। আমাকে নিয়ে বাগান পুকুর সব দেখালেন, কোন গাছ কোথা থেকে আনা তার ইতিহাসও বললেন। দুপুরে কলার হিসেব দেখে যা ভেবেছিলাম তা মনে করেই জিজ্ঞাসা করলাম, আমি ভাবতাম এখানে কলা হয় না, কিন্তু আপনার বাগানে প্রচুর দেখছি। তিনি বললেন, এখানে বাজারে কলা মেলে না, আগে কারো বাড়িতেও ছিল না। লোকের ধারণা ছিল এখানকার পাথুরে মাটিতে কলার গাছ শুকিয়ে যায়। আমি দেশ থেকে 13 জাতের কলা এনে লাগালাম। এখন সব সাহেবই আমার কাছ থেকে চারা নিয়ে গিয়ে বাগানে লাগিয়েছেন। এখন এখানে কলার অভাব নেই। এভাবে কথা বলতে বলতে বাগানের এক কোণে গিয়ে দেখি 2টি আলাদা ঘর। গৃহকর্তা বললেন, একটায় আমার নাপিত থাকে, অন্যটায় ধোপা। এরা আমার বেতনভোগী চাকর নয়, কিন্তু বাড়িতে জায়গা দিয়ে বেঁধে রেখেছি, যখন দরকার তখনই পাই। ধোপা নাপিতের কষ্ট এভাবে মেটালাম। সন্ধ্যায় দেখলাম মাস্টারমশাইয়ের সামনে বাচ্চারা পড়ছে, আর টেবিলে 3টে সেজ জ্বলছে। যারা কলার হিসেব রাখেন তিনি বাচ্চাদের জন্য অতিরিক্ত আলোর ব্যয় কেন করেন জানতে চাইলাম। তিনি বললেন, এটা অপব্যয় নয়, কম আলোতে পড়লে বাচ্চাদের চোখ খারাপ হয়ে যেতে পারে। ভালো আলোতে পড়লে 40-এর পরেও চশমা লাগবে না। বড় বড় সাহেবরা প্রায় তাদের বাড়িতে আসতেন, তার কথায় মুগ্ধ হতেন। বাঙালিরা ছোট বড় সবাই তার সৌজন্যের প্রশংসা করতেন। তিনি যে বাড়িতে থাকতেন তা দেখলে মন পবিত্র হয়ে যেত। বাসস্থানের প্রভাব মনের ওপরে অনেকটা থাকে। যারা নোংরা ছোট ঘরে থাকে তাদের মনও সাধারণত ছোট হয়। যার কথা বলছি তার মন তার বাড়ির মতোই প্রশস্ত ছিল। রাত 1:30টায় বাহকের কাঁধে চড়ে ছোটনাগপুর রওনা হলাম। সেখান থেকে পালামো পৌঁছতে আরও কয়েকদিন লাগলো। পথের বর্ণনা দিলাম না, এই কয়েক লাইন লিখেই অনেককে বিরক্ত করলাম। এবার মূল গল্পেই থাকব। যদি 2-1টা বাড়তি কথা বলে ফেলি তাহলে বুঝবেন বুড়ো বয়সের দোষ। সেকালে হরকড়া নামে একটি ইংরাজি পত্রিকায় পড়তাম যে কোনো এক মিলিটারি সাহেব পালামো থেকে প্যারেডের বর্ণনা, ব্যান্ডের বাদ্য ইত্যাদি নানা কথা লিখতেন। তখন ভাবতাম পালামো নিশ্চয়ই বড় শহর,
সাহেবদের ভরা এক সুখের জায়গা। তখন জানতাম না যে পালামো কোনো শহর নয়, এটি একটি বিশাল পরগনা। সেখানে শহর তো দূরের কথা, একটা গ্রাম পর্যন্ত নেই, শুধু পাহাড় আর জঙ্গল। পাহাড় আর জঙ্গল বললে কে কি বুঝবেন তা ঠিক বলা যায় না। যারা কৃষ্ণচন্দ্র কর্মকারের আঁকা পাহাড় দেখেছেন আর যাদের বাড়ির পাশে শিয়াল ভ্রান্ত ভাট ভেরেন্ডার জঙ্গল আছে, তারা নিশ্চয়ই পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। কিন্তু অন্য পাঠকদের জন্য এই পাহাড় জঙ্গলের বর্ণনা একটু দরকার। রাঁচি থেকে পালামো যাওয়ার পথে বাহকরা যখন দূর থেকে পালামো দেখিয়ে দিল, তখন আমার মনে হলো যেন মাটিতে মেঘ জমে আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে সেই মনোরম দৃশ্য দেখলাম। ভাবলাম এই অন্ধকার মেঘের মধ্যে এখনই যাব। এই ভেবে কতই না আনন্দ হলো, কতক্ষণে পৌঁছাবো তা নিয়ে আবার কতই না উৎসুক হলাম। কয়েক ক্রোশ এগিয়ে আবার পালামো দেখতে পালকি থেকে নেমে পড়লাম। এবার আর মেঘের ভ্রম রইল না। পাহাড়গুলো স্পষ্ট চেনা যাচ্ছিল, কিন্তু জঙ্গল ভালো বোঝা গেল না। আরও কিছু দূর গেলে তামাটে রঙের অরণ্য চারিদিকে দেখা দিল। পাহাড়, নিচু জমি যেন সব মেঘের মতো লোমশ আবরণে ঢাকা। শেষে আরও এগিয়ে গেলে জঙ্গল স্পষ্ট হয়ে দেখা গেল। পাহাড়ের গায়ে নিচে সর্বত্রই জঙ্গল, কোথাও ফাঁক অবধি নেই। কোথাও চাষের জমি নেই, গ্রাম নেই, নদী নেই, পথ নেই, শুধুই বন আর ঘন নিবিড় বন। পরে পালামো ঢুকে দেখলাম নদী গ্রাম সবই আছে, কিন্তু দূর থেকে কিছুই দেখা যায়নি। পালামো পরগনার পাহাড় অগণিত, পাহাড়ের পর পাহাড়, আর তারপর আবার পাহাড়, যেন অস্থির নদীর অগণিত তরঙ্গ। আবার মনে হলো যেন পৃথিবীর ভেতরের আগুন একদিনেই এইসব তরঙ্গ তুলে রেখে গেছে। এখন ঠিক মনে নেই, কিন্তু আমার ধারণা সব পাহাড়ই যেন পূর্ব দিক থেকে উঠেছে, কোনোটা পশ্চিম দিকে নামেনি। এমনই একটা অর্ধেক পাহাড় লাতেহার গ্রামের পাশে ছিল। আমি প্রায়ই সেখানে গিয়ে বসতাম। এই পাহাড়ের পশ্চিম দিকের মাটি নেই, তার ভেতরে সব স্তর দেখা যায়। এক স্তরে নুড়ি, আরেক স্তরে কালো পাথর ইত্যাদি, কিন্তু কোনো স্তরই সমান নয়, কোথাও উঠেছে, কোথাও নেমেছে। আমি আগে এদিকে নজর দিইনি, পরে একটা ঘটনায় লক্ষ্য করলাম। একদিন সন্ধ্যায় এই পাহাড়ের তলায় দাঁড়িয়ে আছি, এমন সময় একটা নেমোখারাম ফরাসি কুকুর ইচ্ছে মতো তাঁবুতে চলে গেল। রেগে গিয়ে আমি চেঁচিয়ে ডাকলাম। আমার পিছন থেকে সেই চিৎকার আশ্চর্য রকম প্রতিধ্বনিত হলো। পিছনে ফিরে পাহাড়ের দিকে তাকিয়ে আবার চেঁচালাম, আবার একইভাবে প্রতিধ্বনিত হলো। হর্ষদীর্ঘ হতে হতে পাহাড়ের অপর প্রান্তে চলে গেল। আবার চেঁচালাম, শব্দ আবার আগের মতোই পাহাড়ের গায়ে লেগে ওঠানামা করতে লাগলো। এবার বুঝলাম শব্দ কোনো একটা বিশেষ স্তরে ধরে যায়। সেই স্তর যেখানে উঠেছে বা যেখানে নেমেছে, শব্দ সেভাবে ওঠানামা করে। কিন্তু শব্দ এতক্ষণ স্থায়ী হয় কেন? যতদূর পর্যন্ত সেই স্তর আছে ততদূরই যায় কেন তা বুঝতে পারলাম না। যেন এই স্তরটা শব্দের কন্ডাক্টর, যতক্ষণ না নন কন্ডাক্টরের সংস্পর্শে আসে ততক্ষণ শব্দ ছুটতে থাকে। আরেকটা পাহাড় দেখে আমি অবাক হয়েছিলাম। সেটা একটাই পাথর, সমস্তটাই একখণ্ড প্রস্তর। তাতে কোথাও একটু মাটি নেই, সব পরিষ্কার ঝকঝকে। তার এক জায়গায় লম্বা ফাটল, সেই ফাটলের উপর একটা বড় অশ্বত্থ গাছ জন্মেছে। তখন মনে হচ্ছিল অশ্বত্থ গাছ বড় রসিক, এই নিরস পাথর থেকেও রস নিচ্ছে শুষে। কিছুদিন পরে আবার এই গাছের কথা মনে পড়লে ভাবলাম গাছটা বড় শোষক, নিরীহ পাথরকেও রেহাই দেয়নি। এখন মনে হয় অশ্বত্থ গাছটা তার পরিবেশ অনুযায়ী কাজ করছে। সব গাছই যে রস ভরা বাংলার নরম মাটিতে জন্মাবে আর সুখে বাঁচবে তা তো সম্ভব নয়। যার ভাগ্য কঠিন পাথর,
তাকে সেই পাথরেই টিকতে হবে। এখন আমি অশ্বত্থ গাছটার প্রশংসা করি। এখন সেই সব কথা থাক। প্রথম 2 দিনের 2-1টা কথা বলি। সন্ধ্যায় পালাময়ে ঢুকে দুপাশের পাহাড়ের সারি দেখতে দেখতে জঙ্গলের ভিতর দিয়ে যেতে লাগলাম। কোনো পাকা রাস্তা নেই। একটা সরু গরুর পথ দিয়ে আমার পালকি চলল। অনেক জায়গায় দুপাশে লতাপাতা পালকি স্পর্শ করতে লাগলো। বনের বর্ণনায় যেমন শাল, তাল, তমাল, হিনতাল শুনেছিলাম, তা কিছুই দেখলাম না। তাল হিনতাল একদমই নেই, শুধু শালের বন আর কিছু বুনো গাছ। শালের মধ্যে একটাও প্রকাণ্ড গাছ নেই। সব আমাদের দেশের কদম গাছের মতো, না হয় একটু বড় হবে। তবুও জঙ্গল অতি দুর্গম, কোথাও তার শেষ নেই, তাই ভয়ানক লাগে। মাঝে মাঝে যে ফাঁক আছে তা খুবই সামান্য। এবার জঙ্গল দিয়ে যেতে যেতে হঠাৎ এক জায়গায় কাঠের ঘণ্টার বিষণ্ণ শব্দ কানে এলো। কাঠের ঘণ্টা আগে মেদিনীপুরে দেখেছিলাম। গৃহপালিত পশু বনে পথ হারালে এই শব্দ শুনে তাদের খুঁজে বার করা যায়। কাঠের ঘণ্টার শব্দ শুনলে প্রাণের ভিতর কেমন করে। পাহাড় জঙ্গলের মধ্যে সেই শব্দ আরও যেন অবসাদ নিয়ে আসে। তবে সবারই যে কিছু হয় তা বলতে পারি না। পরে দেখলাম একটা মহিষ ভয়ে মুখ তুলে আমার পালকির দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। তার গলায় কাঠের ঘণ্টা ঝুলছে। ভাবলাম, পালিত মহিষ এখানে থাকলে গ্রাম আর দূরে নেই। কিছুক্ষণ পর একটা অর্ধশুকনো ঘাসে ঢাকা ছোট মাঠ দেখা গেল। সেখানে 2-1টা মধু বা মৌয়া গাছ ছাড়া কোনো গুল্ম পাতা নেই, সব পরিষ্কার। পাহাড়ের ছায়ায় মাঠটা আরও সুন্দর লাগছিল। সেখানে কয়েকটা কোল বালক একসাথে মহিষ চড়াচ্ছিল। ওরকম কালো রঙের চেহারা আমি কখনো দেখিনি। সবার গলায় পুঁতির মালা, ধুকধুকির বদলে গোল আয়না কানে বনফুল। কেউ মহিষের পিঠে উঠে শুয়ে আছে, কেউ বসে আছে, কেউ নাচছে। সবাইকে যেন কৃষ্ণ ঠাকুর বলে মনে হচ্ছিল। এই অঞ্চলে প্রধানত কোলদের বাস। কোলরা বন্য জাতি, খাটো, কালো। দেখতে কুৎসিত না সুন্দর তা ঠিক বলতে পারি না। যেসব কোল কলকাতায় আসে বা চা বাগানে কাজ করে তাদের কাউকে সুন্দর দেখিনি, বরং খুবই কুৎসিত মনে হয়েছে। কিন্তু নিজেদের দেশে সব কোলই সুন্দর, অন্তত আমার চোখে তাই লাগে। বন্য মানুষেরা বনেই সুন্দর, যেমন শিশুরা সুন্দর মায়ের কোলে। মাঠ পেরিয়ে একটা ছোট গ্রাম, নাম মনে নেই। সেখানে 30-32টা ঘর, সবাই পাতার কুড়ে ঘরেই থাকে। আমার পালকি দেখতে মেয়েরা ছুটে এলো। সবাই আবলুস কাঠের মতো কালো, সবাই যুবতী, কোমরে একটুখানি কাপড় জড়ানো, বুক কাঁধ খোলা, গলায় পুঁতির মালা, তাতে ছোট ছোট আয়না ঝুলছে, কানে বনফুল, মাথায় বড় বড় বনফুল। যুবতীরা পরস্পরের কাঁধ ধরে পালকি দেখতে লাগলো, কিন্তু দেখল শুধু পালকি আর বেহারাদের। পালকির ভেতরে কে আছে বা কি আছে তা কেউ দেখল না। আমাদের বাংলাতেও দেখেছি গ্রামের বাচ্চারা পালকি আর বেহারা দেখেই সন্তুষ্ট। তবে যদি বাজনা বাজে তাহলে বরকনে দেখতে পালকির ভিতর উঁকি মারে। তারপর আবার কিছু দূর গিয়ে দেখলাম পথ হাঁপানো যুবতীরা মদের ভাটিতে বসে মদ খাচ্ছে। গ্রামের যুবতীদের মতোই এদের চেহারা, সাজ, যেন ওরাই এসে বসেছে। যুবতীরা 2 হাতে শালপাতার পাত্রে ধরে মদ খাচ্ছে আর হাসি মুখে সখীদের দিকে তাকাচ্ছে। জানু গেড়ে বসা কোল মেয়েদের স্বভাব। সাঁওতালদের মধ্যেও এ রীতি দেখেছি। বনের মধ্যে যেখানে সেখানে মদের ভাটি দেখলাম, কিন্তু বাংলার ভাটিখানার মতো মাতাল কাউকে দেখলাম না। পরে তাদের আচার ব্যবহার সব দেখেছি। তারা আমার সামনে কিছুই লুকায়নি, কিন্তু কখনো মেয়েদের মাতাল হতে দেখিনি। অথচ তারা মদ খায়, খায়ও কম নয়। তাদের মদে মাদকতা নেই তা নয়, পুরুষেরা এই মদ খেয়ে প্রায় মাতাল হয়। আগে কয়েকবার শুধু যুবতীদের কথাই বলেছি, ইচ্ছা করে নয়। বাংলার পথে ঘাটে বৃদ্ধই বেশি দেখা যায়, কিন্তু পালামো অঞ্চলে যুবতীই বেশি।
কোলদের মধ্যে বৃদ্ধা খুব কম। তারা বয়স হলেও যুবতীদের মতোই থাকে। 80 বছর না হলে তাদের চামড়া ঝুলে পড়ে না। অতিশয় পরিশ্রমী বলে ঘরের কাজ, জমির কাজ সবই তারা করে। পুরুষেরা মেয়েদের মতো বসে সন্তান পালন করে, মাঝে মাঝে চাটাই বোনে। আলস্যের জন্য পুরুষেরা বাঙালি মেয়েদের মতো তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়। মেয়েরা শ্রমের কারণে চিরযৌবনা থাকে। লোকেরা বলে পশু পাখিদের মধ্যে পুরুষরাই বলিষ্ঠ ও সুন্দর। মানুষের মধ্যেও সেই নিয়ম, কিন্তু কোলদের দেখলে তা মনে হয় না। তাদের মেয়েরাই বেশি বলিষ্ঠ ও আশ্চর্য রূপবতী। কিন্তু বয়স হওয়া পুরুষদের গায়ে খড়ি উঠেছে, চোখে মাছি উঠছে, মুখে হাসি নেই, যেন সবাই নিস্তেজ হয়ে গেছে। আমার মনে হয় কোল জাতির অবসান শুরু হয়েছে। ব্যক্তির যেমন প্রাণশক্তি কমে যায়, জাতিরও তেমনি ক্ষয় হয়, আস্তে আস্তে লোপ পায়। মানুষের মৃত্যু আছে, জাতিরও বিলুপ্তি আছে। এই পরগনায় পাহাড়ে পাহাড়ে অসুরেরা বাস করে। আমি তাদের দেখিনি। তারা কোল বা অন্য বন্য জাতির সঙ্গে মেশে না। শুনেছি অন্য জাতির মানুষ দেখলেই তারা পালায়। পাহাড়ের অতি নির্জন স্থানে থাকে বলে তাদের খুঁজে পাওয়া কঠিন। তাদের সংখ্যা এখন খুবই কম। প্রাচীনকালে যখন আর্যরা ভারতে প্রথম এলেন, তখন অসুরেরা ছিল খুবই শক্তিশালী ও সংখ্যায় অসংখ্য। তারা আর্যদের গরু ছিনিয়ে নিয়ে যেত, ঘি খেয়ে পালাতো। আর্যরা নিরুপায় হয়ে ইন্দ্রকে ডাকতেন, কখনো বা দল বেঁধে লাঠালাঠিও করতেন। পরে আর্যরা শক্তিশালী হয়ে অসুরদের তাড়ালেন। পরাজিত অসুরেরা ভালো জায়গা ছেড়ে গিয়ে দুর্গম পাহাড়ে চলে গেল। আজও তারা সেখানেই আছে, কিন্তু তাদের আর সেই শক্তি নেই, সেই সংখ্যাও নেই। এখন তাদের অবস্থা দেখলে মনে হয় অসুরকুল প্রায় ধ্বংস হয়ে গেছে। যে কয়জন আছে তারাও কিছুদিন পর থাকবে না। জাতির বিলুপ্তি মাঝে মাঝেই হয়। অনেক আদিম জাতি লোপ পেয়েছে, এখনও পাচ্ছে। কেউ কেউ বলেন পরাজিত জাতিরা বিজেতাদের হাঁটিয়ে দিয়ে অযোগ্য জায়গায় থাকতে গেলে আগের সুবিধা না পেয়ে ক্রমে দুর্বল হয়ে পড়ে। অসুরদের ক্ষেত্রেও তাই ঘটেছে। কিন্তু সাঁওতালরাও একসময় আর্যদের হটিয়ে দিয়ে দমিনী কোয়াতে পালিয়েছিল। সেই থেকে সেখানে থেকেছে, এখনও তাদের সংখ্যা কমেনি। আমেরিকা ও অন্যান্য দেশে যেখানে সাহেবরা গেছেন, সেখানকার আদিবাসী ক্রমে লোপ পাচ্ছে। তার কারণ বোঝা যায় না। রেড ইন্ডিয়ান, নিউজিল্যান্ড, তাসমানিয়ান, কত জাতি যে লোপ পেয়েছে। মাওরি জাতি বলিষ্ঠ, বুদ্ধিমান ও কর্মঠ। তারাও সাহেবদের অধীনে লোপ পাচ্ছে। 1848 সালে তাদের সংখ্যা ছিল 1 লাখ। 20 বছর পরে এখন মাত্র 38,000। এখন তো নিশ্চয়ই আরও কমে গেছে। কেউ কেউ বলেন সাহেবদের সংস্পর্শেরই দোষ। প্রধান জাতির সংস্পর্শে এলে গৌণ জাতিরা হতাশ ও নিস্তেজ হয়ে পড়ে। কিন্তু ভারতে তো অনেক আদিম জাতি আছে। ইংরেজদের সংস্পর্শে তাদের সংখ্যা কমছে না। আমরা শুধু এটুকু বলতে পারি, ভারতে আদিম জাতিদের ক্ষয় বহু আগে থেকেই শুরু হয়েছে। কিন্তু ইংরেজদের আসার পর কোনো জাতির ক্ষয় হয়েছে কিনা তা নিশ্চিত করে বলা যায় না। তবে কোলদের ব্যাপারে কিছু সন্দেহ আছে, সে আলোচনা অন্য সময় করা যাবে। এখন এসব কথা থাক, আগামীবার সতর্ক হব। কিন্তু যে আলোচনা শুরু করেছিলাম তা শেষ হলো না। ইচ্ছা ছিল এই সুযোগে বাঙালিদের কিছু কথা বলি, কিন্তু চারিদিকে এখন বাঙালির উন্নতির জয়গান। বাঙালি ইংরেজি শিখেছে, ডিগ্রি পাচ্ছে, বিলেত যাচ্ছে, সভ্যতার সিঁড়ি বেয়ে উঠছে। বাঙালির আর ভাবনা কি? এসব তো বইয়ের কথা। বাঙালি সমাজের ভেতরের অবস্থা একবার খতিয়ে দেখলে কেমন হয়। শুনেছি জনগণনায় বাঙালির সংখ্যা বাড়ছে। খুব ভালো। আগে একবার লতেহার নামের পাহাড়ের কথা বলেছিলাম, আবার সেই পাহাড়ের কথা লিখতে বসেছি। আর এতে আমার বেশ আনন্দ হচ্ছে। পুরনো কথা বলতে বড় মজা লাগে। আরও মজা এই যে আমি শ্রোতা পেয়েছি, 3-4 জন নিরীহ ভদ্রলোক। মনে হয় তাদের বয়স হয়ে আসছে, পুরনো কথা বলা শুরু করবেন এমন আশা রাখেন। তারা বঙ্গদর্শনে আমার লেখা পালামু পর্যটন পড়েছেন।
আর ভালো বলেছেন। প্রশংসাটা বাড়াবাড়ি। তুমি প্রশংসা করো বা না করো, বুড়ো তোমাকে পুরনো কথা শোনাবেই। তুমি শোনো বা না শোনো, সে শোনাবে। এভাবেই পুরনো কথা টিকে থাকে, সমাজের সম্পদ বাড়ে। আমার গল্পে কারো সম্পদ বাড়বে না, কারণ আমার নিজেরই কোনো সম্পদ যে নেই। তবু গল্প করি, তোমরা শুনে আমাকে চিরকালের মতো কৃতজ্ঞ করে দাও। প্রতিদিন বিকালে আমি লতেহার পাহাড়ের কোলে গিয়ে বসতাম। তাঁবুতে হাজার কাজ থাকলেও আমি সব ফেলে চলে যেতাম। 4টে বাজলেই আমি অস্থির হয়ে পড়তাম। কেন সেটা কখনো ভাবিনি। পাহাড়ে নতুন কিছু নেই, কারোর সঙ্গে দেখা হবে না, কোনো গল্প হবে না। তবু কেন আমাকে সেখানে যেতে হতো জানি না। এখন বুঝি এই টান শুধু আমার একার নয়। যখন উঠানে ছায়া পড়ে, প্রতিদিন সেই সময় গৃহবধূর মন মেতে ওঠে জল আনতে যাবে। জল আছে বললেও তারা জল ফেলে আবার জল আনতে যায়। যে জল আনতে যেতে পারল না সে অভাগিনী। সে ঘরে বসে বসে দেখে উঠোনের ছায়া পড়েছে, আকাশের ছায়া পড়েছে, পৃথিবীর রং বদলাচ্ছে। বাইরে গিয়ে সে সেটা দেখতে পায়নি। তার কত দুঃখ। মনে হয় আমিও বোধহয় পৃথিবীর রং বদল দেখতে যেতাম। তবে আরেকটা ব্যাপার আছে, সেই নির্জন জায়গায় মনকে একা পেতাম। ছেলে মানুষের মতো মনের সঙ্গে খেলা করতাম। এই পাহাড়ের কোল খুব নির্জন, কোথাও ছোট জঙ্গল নেই, চারিদিকে ঘাস, খুব পরিষ্কার। বাতাস এসে সবসময় ঝাঁটিয়ে দেয়। মহুয়া গাছ সেখানে অনেক। কিছু গাছ একসঙ্গে গলাগলি করে থাকে, আর কিছু বিধবার মতো এখানে সেখানে একা দাঁড়িয়ে থাকে। তাদের মধ্যে একটাকে আমি খুব ভালোবাসতাম। তার নাম দিয়েছিলাম কুমারী। এখনও তার ফল বা ফুল হয়নি, কিন্তু তার গাছের ছায়া বড় শীতল ছিল। আমি সেই ছায়ায় বসে দুনিয়া দেখতাম। উঁচু জায়গায় বসলে 5-7 ক্রোশ পর্যন্ত দেখা যেত। দূরে চারিদিকে পাহাড়ের খাদ, যেন সেখানেই পৃথিবী শেষ হয়ে গেছে। সেই খাদের নিচে গাঢ় ছায়া, একটু অন্ধকার বললেও চলে। তারপর জঙ্গল। জঙ্গল ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেছে। জঙ্গলের মধ্যে 2-1টা গ্রাম থেকে ধীরে ধীরে ধোঁয়া উঠছে। কোনো গ্রাম থেকে হয়তো বিষণ্ণভাবে মাদল বাজছে। তারপর আমার তাঁবু, যেন একটা সাদা কবুতর জঙ্গলের মধ্যে একা বসে কি ভাবছে। আমি অন্যমনস্ক হয়ে এসব দেখতাম আর ভাবতাম, এই আমার দুনিয়া। একদিন এক জায়গায় সুখে বসে চারিদিক দেখছি, হঠাৎ একটা লতার দিকে চোখে পড়ল। তার একটা ডালে অনেকদিন পর 4-5টা ফুল ফুটেছে। লতা আনন্দে সেটা লুকোতে পারেনি, যেন কাউকে দেখানোর জন্যে ডালটা বাড়িয়ে দিয়েছে। একটা কালো বড় ভ্রমর তার পাশে ঘুরছিল, আর মাঝে মাঝে সেই লতায় বসছিল। লতা তাতে বিরক্ত। ভ্রমর বসলেই অস্থির হয়ে মাথা নাড়ছিল। লতাকে এমন সচেতনের মতো রঙ্গ করতে দেখে আমি হাসছিলাম। এমন সময় আমার পিছনে কে বলে উঠল, রাধে মুন্নাং পরিহার হরি পদমূলে তাবাং। আমি পেছনে ফিরলাম, কেউ নাই। চারিদিকে তাকালাম, কোথাও কেউ নেই। আমি অবাক হয়ে ভাবছি, তখন অন্য দিক থেকে শোনা গেল, রাধে মুন্নাং রাধে মুন্নাং। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি সেই দিকে কিছুটা ভয়ে কিছুটা কৌতূহলে গেলাম। সেদিকে গিয়ে আর কিছু শুনতে পেলাম না। কিছুক্ষণ পর কুমারীর ডাল থেকে সেই শ্লোক আবার শোনা গেল, কিন্তু তখন শ্লোকটার আগের মতো স্পষ্ট মনে হলো না। শুধু সুর আসছে, ছন্দ শোনা গেল। কুমারীর গোড়ায় গিয়ে দেখি হাড়িয়াল ঘুঘুর মতো একটা পাখি আরেকটার কাছে মাথা নাড়িয়ে একই ছন্দে ডাকছে আর এগোচ্ছে। পাখিটা তাকে ডানা মেরে সরে যাচ্ছে, মাঝে মাঝে অন্য ডালে গিয়ে বসছে। এবার আবার ভুল ভাঙল। আমি মন্দক্রান্তা ছন্দের একটাই শ্লোক জানতাম। ছন্দটা শুনেই শ্লোকটা মনে এসেছিল, আর কানেও সেটাই শুনেছি। আমি তাই শুনেছিলাম রাধে মুন্নাং, কিন্তু পাখি তো বর্ণ উচ্চারণ করেনি, শুধু ছন্দটা বলেছিল। যাই হোক, আমি অবাক হয়ে পাখির মুখে সংস্কৃত ছন্দ শুনতে লাগলাম। প্রথমে মনে হলো যিনি উদ্ধবদূত লিখেছেন তিনি হয়তো এই পাখির কাছ থেকে ছন্দটা পেয়েছিলেন।
শ্লোকটার সঙ্গে এই ছন্দটা বড় মানিয়েছে। উদ্ধব মথুরা থেকে বৃন্দাবনে এসে রাধার কুঞ্জে পৌঁছালে গোপীরা তার কাছে তাদের দুঃখের কথা বলেছিল। তখন কুঞ্জের একটা পাখি গাছের ডাল থেকে বলে উঠল, রাধে, আর রাগ করো না, দেখো স্বয়ং হরি তোমার পায়ের কাছে। দৈবাত যা হয়ে গেছে একবার তা ক্ষমা করো। গোপীরা এই কথা রাধিকাকে বারবার বলেছিল, তাই কুঞ্জের পাখিরা সেটা শিখে গিয়েছিল। যা শিখেছিল অর্থ না বুঝে পাখিরা সবসময় সেটাই বলতো। গোপীরা উদ্ধবকে বলল, শুনলে কুঞ্জের পাখি কি বলল, শুনলে? বিধাতা আমাদের ঠকিয়েছেন, আর দেখো এই পোড়া পাখিও কত জ্বালাচ্ছে। পাখি আবার বলল, রাধে মুন্নাং পরিহার পরি পদমূলে তাবায়াং। আমি বলছিলাম, কিন্তু পাখির ছন্দে পাখির কথা বড় সুন্দর হয়েছিল। ছন্দ বা গান শেখালে অনেক পাখি তা শিখতে পারে, কিন্তু কোনো পাখির গলায় যে ছন্দ স্বাভাবিকভাবে আছে এটা আমি জানতাম না। তাই বনের পাখির মুখে ছন্দ শুনে বেশ অবাক হয়েছিলাম। পাখিটার সঙ্গে কত ঘুরলাম, কতবার এই ছন্দ শুনলাম। শেষে সন্ধ্যা হলে তাঁবুতে ফিরে এলাম। পথে আস্তে আস্তে মনে হলো, এখানে যদি ডারউইন সাহেবের কোনো ছাত্র থাকত, সে নিশ্চয়ই ভাবত এই পাখি রাধাকুঞ্জের শিক্ষিত পাখির বংশধর। জৈবিক কারণে পূর্বপুরুষের শেখা শ্লোক এর গলায় এসেছে। বৈষ্ণবদের উচিত এই বংশকে তাদের কুঞ্জে জায়গা দেওয়া। রাধাকুঞ্জের সব গেছে, সব ফুরিয়েছে, শুধু এই বংশ আছে। আমার ইচ্ছা আছে একটা হাড়িয়াল পুষে দেখি, রাধে মুন্নাং পরিহার বলে কিনা। অন্য আর একদিনের কথা বলি। এটাই হবে লতেহার পাহাড়ের শেষ কথা। যেমন প্রতিদিন বিকালে এই পাহাড়ে যেতাম, সেদিনও গিয়েছিলাম। পথে যেতে যেতে দেখি একজন যুবক বীরের মতো পাহাড়ের দিকে যাচ্ছে। তার পিছনে কয়েকজন মেয়ে তাকে বোঝাতে বোঝাতে সঙ্গে যাচ্ছে। আমি ভাবলাম, মেয়েরা যখন বোঝাচ্ছে তখন যুবকের রাগ নিশ্চয়ই ভাতের ওপর। আমি বাঙালি, তাছাড়া আর কি ভাবব? এককালে আমিও এমন রাগ কতবার করেছি, তাই অন্যের বীরত্বটা বুঝতে পারি। যখন কাছে গেলাম, মেয়েরা চুপ করে একপাশে দাঁড়িয়ে গেল। খোঁজ নিতে যুবক গর্বের সঙ্গে বলল, আমি বাঘ মারতে যাচ্ছি। এইমাত্র আমার গরুকে বাঘে মেরেছে, আমি ব্রাহ্মণের ছেলে, বাঘ না মেরে কোন মুখে জল খাব? আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, চলো আমি তোমার সঙ্গে যাচ্ছি। আমার দুর্ভাগ্য, বগলে বন্দুক, পায়ে বুট, পরনে কোট প্যান্ট। এই কথা না বললে ভালো দেখায় না। বিশেষ করে অনেকে আমাকে সাহেব বলে জানে, তাই সাহেবের ধাঁচে বললাম, তবে মনে মনে নির্ভয়। আমি স্বভাবে বড় ভীতু, কিন্তু বাঘ ভাল্লুক নিয়ে আমার কখনো ভয় হয়নি। বুড়ো শিকারীরা কতবার পাহাড়ে একা যেতে মানা করেছে, কিন্তু আমি কখনো গ্রাহ্য করিনি। প্রতিদিন একা যেতাম, বাঘ আসবে, আমাকে ধরবে, আমাকে খাবে, এসব কথা কখনো মনে আসেনি। কেন আসেনি সেটা এখনো বুঝি না। সৈনিকদের মধ্যে অনেকে নিজের ছায়া দেখে ভয় পায়, কিন্তু যুদ্ধের মাঠে নির্ভয়ে লড়াই করে। গুলি বা তরোয়াল তার শরীরে ঢুকবে একথা তাদের মনে আসে না। যতদিন তাদের মনে একথা না আসে ততদিনই তারা সাহসী। যে বিপদ বোঝে না সেই সাহসী। আদিম অবস্থায় সব পুরুষই সাহসী ছিল, তখন তাদের ফলাফলের জ্ঞান ছিল না। জঙ্গলিদের মধ্যে এখনও দেখা যায় সবাই সাহসী, ইউরোপীয় সভ্যদের চেয়েও অনেক ক্ষেত্রে অনেক বেশি সাহসী, কারণ ফলাফলের বোধ নেই। আমি তাই আমার সাহস নিয়ে বেশি গর্ববোধ করি না। সভ্যতার সঙ্গে সঙ্গে সাহসের ভাগ কমে এসেছে। পেনাল কোড যত ভালো হয়, সাহস ততই লুকিয়ে পড়ে। এখন এসব তর্ক বাদ দাও। যুবক সঙ্গে কিছু দূর গেলে সে আমাকে বলল, বাঘটা আমি নিজের হাতেই মারব। আমি হেসে রাজি হলাম। যুবক আর কিছু না বলে চলল। তখন থেকে নিজের প্রতি আমার একটু ভালোবাসা জন্মালো। হাতে মারব, এই কথায় বোঝালো আমার হাতে বাঘ মারা সম্ভব। আমি সাহেবী পোশাক পরা, নিশ্চয়ই বাঘ মারতে পারি। যুবক এটাও ভেবেছিল। এতেই আমি খুশি হয়ে গেলাম।
তারপর কিছু দূর গিয়ে আমরা পাহাড়ে উঠতে লাগলাম। যুবক সামনে, আমি পিছনে। যুবকের কাঁধে টাঙ্গি। সে একবার টাঙ্গিটা কাঁধ থেকে নামিয়ে ধার দেখালো। তারপর কিছু দূর গিয়ে আস্তে আস্তে আমাকে বলল, জুতো খুলে ফেলুন, শব্দ হচ্ছে। আমি জুতো খুলে খালি পায়ে চলতে লাগলাম। আবার কিছু দূর গিয়ে সে বলল, এখানে দাঁড়ান, আমি একবার খোঁজ করে আসি। আমি দাঁড়িয়ে রইলাম। যুবক চলে গেল। প্রায় 1 ঘন্টা পর যুবক ফিরে এসে উৎফুল্ল মুখে বলল, হয়েছে, সন্ধান পেয়েছি, তাড়াতাড়ি আসুন, বাঘ ঘুমাচ্ছে। আমি তার সঙ্গে গিয়ে দেখি পাহাড়ের এক জায়গায় একটা বিশাল গর্ত বা গুহা আছে। তার মাঝখানে পাথরের তৈরি একটি কুটির, চারপাশের জায়গা যেন তার উঠান। যুবক গর্তের কাছে এক জায়গায় দাঁড়িয়ে সাবধানে বাঘ দেখালো। উঠানের এক পাশে বাঘ নিরীহ ভালো মানুষের মতো চোখ বুজিয়ে শুয়ে আছে। মুখের কাছে সুন্দর নখওয়ালা একটা থাবা আয়নার মতো ধরে ঘুমোচ্ছে। মনে হয় ঘুমের আগে থাবাটা একবার চেটেছিল। যুবক বাঘ যেদিকে ঘুমোচ্ছিল সেদিকে চলল। আমাকে বলল, মাথা নিচু করে আসুন, নইলে উঠানে ছায়া পড়বে। আমি মাথা নিচু করে চললাম। শেষে উঠানে একটা বড় পাথরে হাত দিয়ে বলল, আসুন, এটাকে ঠেলে তুলি। আমরা দুজনে পাথরটা সরালাম। তারপর যুবক একা পাথরটা ঠেলে গর্তের কিনারায় নিঃশব্দে নিয়ে গেল। একবার বাঘের দিকে তাকালো। তারপর পাথরটা বিকট শব্দে উঠানে পড়ল। শব্দে না আঘাতে ঠিক জানি না, বাঘ উঠে দাঁড়িয়েছিল, তারপর পড়ে গেল। এ ঘুম ভাঙল না। পরদিন কুলির কাঁধে বাঘটা আমার তাঁবু পর্যন্ত এসেছিল, কিন্তু তখন সে গভীর ঘুমে, তাই বিশেষ কোনো কথা হলো না। আবার পালামুর কথা লিখতে বসেছি, কিন্তু ভাবছি এবার কি লিখব। লেখার মতো কিছুই তেমন মনে হচ্ছে না, তবু কিছু না কিছু লিখতে হচ্ছে। বাঘের গল্প তো আর ভালো লাগে না, পাহাড় জঙ্গলের কথাও বলা হয়ে গেছে, তাহলে আর কি লিখব? পাহাড় জঙ্গল বাঘ, এই তো পালামো। যারা সেখানে থাকে তারা জঙ্গলি, কুৎসিত, কদাকার জানোয়ার। তাদের কথা লিখে কি হবে? কিন্তু আবার ভাবি, পালামোর জঙ্গলে কি কিছুই সুন্দর নেই? এ কথা বললে লোকে আমায় কি ভাববে? তাই পালামো নিয়ে 2-4 কথা বলা দরকার। একদিন সন্ধ্যার পর তাঁবুতে পর্দা ফেলে বসে আছি সাহেবী ধাঁচে, পাইপ নিয়ে খেলছি। এমন সময় কে এসে বাইরে থেকে আমায় ডাকলো, খাঁ সাহেব। আমার সারা শরীর জ্বলে উঠল। এখন হাসি পায়, কিন্তু তখন খুব রাগ হয়েছিল। রাগের অনেক কারণও ছিল। প্রথম কারণ, আমি মান্যগণ্য লোক। আমাকে ডাকার সাহস কার? যার অধীনে কাজ করি, বা যিনি আমার থেকে অনেক বড়, বা আমার কাছে আত্মীয়, শুধু তারাই আমাকে ডাকতে পারে। অন্য লোক শুনুন বললেও আমার সহ্য হয় না। দ্বিতীয় কারণ, আমাকে খাঁ সাহেব বলেছে। বরং খাঁ বাহাদুর বললে কিছুটা সহ্য করতে পারতাম। ভাবতাম হয়তো লোকটা আমাকে মুসলমান ভেবেছে, কিন্তু পদের অসম্মান করেনি। খাঁ সাহেব, যাই হোক, আমাদের বোসমশাই বা দাসমশাইয়ের চেয়ে বেশি সম্মানের উপাধি নয়। যার কাপড় হারম্যান কোম্পানি সেলাই করে, যার জুতো ফ্রান্সে তৈরি হয়, তাকে বোস মহাশয় বা দাস মহাশয় বললে সহ্য হবে কেন? বাবু মহাশয় বললেও মন খুশি হয় না। তাই ঠিক করলাম, এই লোক যেই হোক আমাকে তুচ্ছ করেছে, আমাকে অপমান করেছে। সেই মুহূর্তে তার শাস্তি দিতাম, কিন্তু হারামজাদা বজ্জাত এসব সাহেবী গালি ছাড়া আর কিছুই দিইনি। এই আমার বাহাদুরি। মনে হয় সেদিন রাতে খুব ঠান্ডা পড়েছিল, তাই তাঁবুর বাইরে যাওয়ার সাহস করিনি। আগন্তুক গালি খেয়ে আর কিছু বলুক না বলুক, সম্ভবত চলে গেল। আমি জানি যে গালি খায় সে হয় ভয়ে মিনতি করে, নয়তো গালি অকারণ বলে তর্ক করে। সে কিছুই না করায় ভাবলাম, এ লোকটা বেশ চমৎকার। সেও হয়তো আমাকে ভাবলো চমৎকার লোক। আমার নাম জানে না, পদ জানে না, কি বলে ডাকবে তা জানে না, তাই দেশি রীতি অনুযায়ী সম্মান করে খাঁ সাহেব ডেকেছে। তার উত্তরে যে হারামজাদা বলে গালি দেয়, তাকে চমৎকার লোক ছাড়া আর কি ভাববে? একটু পরে আমার খানসামা বাবু তাঁবুর দরজায় এসে গলা খাঁকড়ি দিয়ে আগমনের খবর দিল। আমার তখনও রাগ। খানসামা বাবু তো জানতো
তার পাইপ হাতে তাঁবুতে ঢুকল। খানসামাবাবু তা জানত, তাই পাইপ হাতে তাঁবুতে ঢুকল, কিন্তু এগোলো না। দরজার কাছে দাঁড়িয়ে গম্ভীর মুখে পাইপে ফুঁ দিতে বলল। আমি তার মুখের দিকে তাকিয়ে ভাবছি কতক্ষণে পাইপটা আলবোলায় বসিয়ে দেবে। এমন সময় দরজার পাশে কি নড়ল। তাকিয়ে দেখি কিছু নেই, শুধু নীল আকাশ, আকাশে তারা জ্বলছে। তারপর দেখি দুটো অস্পষ্ট মানুষের ছায়া দাঁড়িয়ে আছে। টেবিলের বাতি সরালাম, আলো তাদের গায়ে পড়ল। দেখলাম একজন বুড়ো, সাদা দাড়িতে ঢাকা, মাথায় বিশাল পাগড়ি। তার পাশে একজন মহিলা, মনে হয় যেন যুবতী। আমি তাদের দিকে তাকাতেই দুজনেই দরজার কাছে এসে হাত জোর করে মাথা নিচু করে সেলাম করল। যুবতীর মুখ দেখে মনে হলো সে খুব ভয় পেয়েছে, তবু ঠোঁটে একটু হাসি। তার জোড়া ভ্রু দেখে মনে হলো যেন নীল আকাশে কোনো বড় পাখি ডানা মেলে ভাসছে। আমি একদৃষ্টে সুন্দরীকে দেখতে লাগলাম। কেন এসেছে, কোথায় থাকে, এসব তখন মনে আসেনি, শুধু তার রূপ দেখছিলাম। তাকে দেখে প্রথমে একটা সুন্দর পাখির কথা মনে পড়ল। গঙ্গাখালীর মোহনায় যেখানে ইংরেজরা প্রথম উপনিবেশ স্থাপন করেছিল, সেখানে একদিন বিকেলে বন্দুক কাঁধে পাখি শিকার করতে বেরিয়েছিলাম। একটা গাছের শুকনো ডালে একটা ছোট পাখি বড় বিষণ্ণভাবে বসেছিল। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখেও পাখি উড়ল না, মাথা হেলিয়ে আমার দিকে তাকালো। ভাবলাম জঙ্গলের পাখি, হয়তো কখনো মানুষ দেখেনি, দেখলে বিশ্বাসঘাতককে চিনত। চেনানোর জন্যে হেসে বন্দুক তুললাম। পাখি তবু উড়ল না, বুক পেতে আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি অপ্রস্তুত হলাম। ধীরে ধীরে বন্দুক নামিয়ে একদৃষ্টে পাখিটাকে দেখতে লাগলাম। কি আশ্চর্য তার রূপ! সেই পাখিতে যে রূপ দেখেছিলাম, এই যুবতীতে ঠিক তাই দেখলাম। আমি কখনো কবির চোখে রূপ দেখিনি, সবসময় ছেলে মানুষের মতো রূপ দেখি। তাই আমি যা দেখি তা অন্যকে বোঝাতে পারি না। রূপ কি জিনিস, রূপের আকার কি, শরীরের কোন কোন জায়গায় রূপ থাকে, এসব আমাদের বাংলা কবিরা ভালো জানেন। তাই তারা অঙ্গ বেছে বেছে বর্ণনা করতে পারেন। আমার দুর্ভাগ্য, আমি তা পারি না, কারণ আমি কখনো অঙ্গ বেছে রূপ খুঁজিনি। আমি যেভাবে রূপ দেখি, লজ্জা করে না তা বলতে পারি। একবার 2 বছরের একটা শিশুকে বাড়িতে দেখেছিলাম, তারপর বিদেশ গিয়েছিলাম। শিশুটাকে সবসময় মনে পড়তো, তার মতো রূপ আর কখনো দেখিনি। অনেকদিন পর একটা ছাগলের বাচ্চার সেই রূপ দেখে আনন্দে তাকে বুকে তুলে নিয়েছিলাম। আমার সেই চোখ, আমি রূপ কি বুঝব, তবু যুবতীকে দেখতে লাগলাম। ছোটবেলায় মনে হতো ভূত প্রেত যেমন দেহহীন, অন্যের দেহে এসে প্রকাশ পায়, রূপও তেমনি অন্যের দেহে এসে প্রকাশ পায়। তবে পার্থক্য এই যে ভূতের আশ্রয় শুধু মানুষ, বিশেষ করে মানবী, কিন্তু গাছ পাতা নদী সবই রূপের আশ্রয়। যুবতীর যে রূপ, লতার সেই রূপ, নদীতেও সেই রূপ, পাখিতে সেই রূপ, ছাগলে সেই রূপ। রূপ এক, পাত্র আলাদা। আমি পাত্র দেখে ভুলি না, দেহ দেখে ভুলি না, ভুলি শুধু রূপে। সে রূপ লতার থাক, যুবতীতে থাক, আমার মনের চোখের তাতে কোনো তফাৎ নেই। অনেকের এমন রুচির সমস্যা আছে। যারা বলে যুবতীর দেহ দেখে ভুলেছে, তারা মিথ্যে বলে। আমি যুবতীকে দেখেছি। এমন সময় খানসামা বলল, এরা বাই, এরাই তখন খাঁ সাহেব বলে ডেকেছিল। শুনে আমার রাগ আবার গর্জে উঠল। চেঁচিয়ে তাদের তাড়িয়ে দিলাম। তারপর থেকে কেউ তাদের কথা আমাকে বলেনি। পরদিন বিকেলে দেখি একটা বটতলায় কিছু মেয়ে বসে আছে, কাছে 2-1টা বেতো ঘোড়া চড়ছে। জিজ্ঞেস করলে জানলাম তারাও বাই, খরচা বাঁচাতে তারা পালামো দিয়ে যাচ্ছে। তখন আগের রাতের বাইয়ের কথা মনে পড়ল। তার গান শোনার ইচ্ছে হলো, তাকে ডাকতে পাঠালাম, কিন্তু লোক ফিরে এসে বলল ভোরবেলা সে চলে গেছে। আমি আর কিছু না বলায় একজন রাজপুত প্রতিবেশী বলল সে কাঁদতে কাঁদতে গেছে। আমি জিজ্ঞেস করলাম কেন? প্রতিবেশী বলল এই জঙ্গল দিয়ে আসতে তার সঙ্গীরা সব মারা গেছে, শুধু একজন বুড়ো সঙ্গে ছিল, খরচাও ফুরিয়ে গেছে, 2 দিন না খেয়ে আছে।
আর কতদিন না খেতে হবে বলা যায় না। এই জঙ্গল পাহাড়ে ভিক্ষা পাবে কোথায়? আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছিল, আপনিও ভিক্ষা দেননি। এসব কথা শুনে আমার মন খারাপ হতে লাগলো। তার বিপদ কিছুটা অনুভব করলাম। আমি এই অবস্থায় পড়লে কি কষ্ট পেতাম তা কল্পনা করতে লাগলাম। জঙ্গলে খাবারের অভাব আর নদীতে নৌকাডুবি একই রকম। আমি তাকে সহজেই 2-5 টাকা দিতে পারতাম, তাতে আমার কোনো ক্ষতি হতো না। তবু সে বাঁচত, আমি তাকে বাঁচাতে পারলাম না, তাড়িয়ে দিলাম। এর নিষ্ঠুরতার ফল একদিন আমাকে পেতে হবে, এমন কথা আমার সবসময় মনে হতো। কয়েকদিন পর এক সাহেবের সঙ্গে দেখা হলো। তিনি 10 ক্রোশ দূরে থাকতেন। গল্প করতে মাঝে মাঝে আমার তাঁবুতে আসতেন। গল্প করতে করতে তাকে যুবতীর কথা বললাম। তিনি কিছুক্ষণ রহস্য করলেন, তারপর বললেন, সে মেয়ের কথা শুনেছি, এই জঙ্গল পেরোতে পারেনি, পথে মারা গেছে। এ কথা সত্যি হোক বা মিথ্যে আমার খুব কষ্ট হলো। আমি শুধু অহংকারের জন্যে খাঁ সাহেব কথায় চটে গিয়েছিলাম। তখন জানতাম না একদিন নিজের অহংকার নিয়েই নিজেই হাসব। সাহেবকে বিদায় দিয়ে বিকেলে যুবতীর কথা ভাবতে ভাবতে পাহাড়ের দিকে যাচ্ছিলাম। পথে কয়েকজন কোল মেয়ের সঙ্গে দেখা হলো। তারা জল তুলছিল। এই এলাকায় জলাশয় বলতে কিছু নেই। শীতকালে নদী প্রায় শুকিয়ে যায়, তাই গ্রামের লোকেরা কিছুটা জায়গায় পাতকুয়ার মতো ছোট খাদ খোঁড়ে। সেগুলো 2 হাতের বেশি গভীর করতে হয় না। সেই খাদে জল ধীরে ধীরে চুঁইয়ে জমে। 8-10 কল্লি তুললে আর কিছু থাকে না, আবার ধীরে ধীরে জল জমে। এই ছোট খাদগুলোকে দাড়ি বলে। কোল মেয়েরা আমাকে দেখে দাঁড়িয়ে গেল। তাদের মধ্যে একজন লম্বদড়ি, সবচেয়ে বয়স্ক, মাথায় পূর্ণ কলসিতে 2 হাতে ধরে হাসি মুখে বলল, রাচে নাচ দেখতে আসবেন? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। সঙ্গে সঙ্গে সবাই হেসে উঠল। কোলের যুবতীরা যত হাসে, যত নাচে, পৃথিবীর আর কোনো জাতির মেয়েরা তত হাসতে বা নাচতে পারে না। আমাদের দুরন্ত ছেলেরাও তাদের সঙ্গে পারে না। সন্ধ্যার পর নাচ দেখতে গেলাম। গ্রামের শেষ প্রান্তে একটা বটগাছের তলায় গ্রামের যুবকেরা সবাই একসঙ্গে জড়ো হয়েছে। তারা খোঁপা বেঁধেছে, তাতে 2-3টি কাঠের চিরুনি সাজিয়েছে। কেউ মাদল এনেছে, কেউ লম্বা কাঠি। খালি হাতে কেউ আসেনি। বয়সের দোষে সবার শরীর চঞ্চল, সবাই নানা ভঙ্গিতে নিজের জোর দেখাচ্ছে। বুড়োরা গাছের গোড়ায় মাটির উঁচু মঞ্চে মূর্তির মতো বসে আছে। তাদের হাঁটু প্রায় কাঁধ ছড়িয়ে গেছে। তারা বসে শুধু ঠোঁট নাড়ছে। আমি গিয়ে বসলাম তাদের পাশে। এমন সময় দল বেঁধে গ্রামের যুবতীরা এসে জমতে লাগলো। তারা আসতেই যুবকদের ঠাট্টা শুরু করলো। সঙ্গে সঙ্গে হাসির হুড়োহুড়ি পড়ে গেল। ঠাট্টা আমি কিছুই বুঝলাম না, শুধু মনে মনে ঠিক করলাম যুবকেরা ঠকে গেল। ঠকারই কথা। যুবক 10-12 জন, কিন্তু যুবতী প্রায় 40 জন। 40 জন যদি হাসে, হাইল্যান্ডের পল্টনও ঠকে। হাসি ঠাট্টা শেষ হলে নাচের তোড়জোড় শুরু হলো। যুবতীরা হাত ধরাধরি করে অর্ধচন্দ্রের মতো লাইনে দাঁড়িয়ে সাজিয়ে নিল। দেখতে বড় সুন্দর লাগলো। সবাই একই উচ্চতার এবং সবারকার গায়ের রং পাথরের মতো কালো। শরীর অনাবৃত। সেই অনাবৃত বুকে আয়নার ধুকধুকি চাঁদের আলো মাঝে মাঝে জ্বলে উঠছে। সবার মাথায় বনফুল, কানে বনফুল, ঠোঁটে হাসি। সবাই আনন্দে ভরপুর, আনন্দে চঞ্চল, যেন আগুনের ঘোড়ার মতো সবাই শরীরের গতি সামলাচ্ছে। সামনে যুবকেরা দাঁড়িয়ে, তাদের পিছনে মাটির মঞ্চে বুড়োরা আর আমি নরাধম। বুড়োরা ইশারা করতেই যুবকের দল মাঠে নেমে মাদল বাজাতে লাগলো। সঙ্গে সঙ্গে যুবতীদের শরীর যেন শিউরে উঠল। যদি শরীরের কোলাহল বলে কিছু থাকে, তবে তাদের শরীরে সেই কোলাহল পড়ে গেল। তারপর নাচ শুরু করলো। তাদের নাচ আমাদের চোখে নতুন। তারা তালে তালে পা ফেলছে, তবু কেউ হাঁটছে না, দুলছে না, টলছে না। যে যেখানে দাঁড়িয়েছিল সে সেখানেই তালে তালে পা ফেলতে লাগলো। তাদের মাথার ফুল নাচতে লাগলো, বুকের ধুকধুকি দুলতে লাগলো। নাচ শুরু হতেই একজন বুড়ো মঞ্চ থেকে কাঁপা গলায় একটা গানের মহড়া ধরল।
সঙ্গে সঙ্গে যুবকেরা উঁচু গলায় গান ধরল, আর যুবতীরা তীক্ষ্ণ সুরে ধোঁয়া ধরল। যুবতীদের সুরের ঢেউ কাছের পাহাড়ে গিয়ে ধাক্কা খাচ্ছিল। আমার তখন স্পষ্ট মনে হচ্ছিল সুর কখনো পাহাড়ের গোড়া, কখনো পাহাড়ের বুক পর্যন্ত গিয়ে ঠেকেছে। তাল পাহাড়ে ঠেকা অনেকের কাছে রহস্য, কিন্তু আমার কাছে নয়। আমার লেখা পড়তে গেলে এমন প্রলাপ মাঝে মাঝে সহ্য করতে হবে। যুবতীরা তালে তালে নাচছে, তাদের মাথায় বনফুল ওঠানামা করছে, মাঝে মাঝে দু একটা ফুল ঝরে তাদের কাঁধে পড়ছে। শীতকাল, কাছের 2-3 জায়গায় হু হু করে আগুন জ্বলছে। আগুনের আলোয় নর্তকীদের রং আরও কালো দেখাচ্ছে। তারা তালে তালে নাচছে, নাচতে নাচতে ফুলের পাপড়ির মতো একেবারে চিতিয়ে পড়ছে। আকাশ থেকে চাঁদ তাদের দেখে হাসছে, আর বটগাছের গোড়ায় অন্ধকারে বসে আমি হাসছি। নাচের শেষ পর্যন্ত থাকতে পারলাম না, খুব ঠান্ডা, বেশিক্ষণ থাকা গেল না। কোলদের নাচ তো হলো, এবার তাদের বিয়ের কথা বলতে ইচ্ছা করছে। কোলদের অনেক শাখা আছে, ঠিক মনে নেই, তবে মনে হয় উরাং, মুন্ডা, খেওরাও আর দোসাদ, এই 4টি জাতি আছে তাদের মধ্যে প্রধান। এদের এক জাতির বিয়েতে আমি বরযাত্রী হয়ে কিছু দূর গিয়েছিলাম। বরকর্তা আমার পালকি নিয়ে এলো, কিন্তু আমাকে নেমন্তন্ন করল না। ভাবলাম না করুক, আমি ঠিক যাব। সেই মতো বিকেলে পথে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর দেখি পালকিতে বর আসছে, সঙ্গে 10-12 জন পুরুষ আর 5-6 জন যুবতী। যুবতীরাও বরযাত্রী। পুরুষেরা আমাকে কেউ ডাকলো না, মেয়েদের লজ্জা আছে, তাই তারা হেসে আমাকে ডাকলো। আমিও হেসে তাদের সঙ্গে চললাম, কিন্তু বেশি দূর যেতে পারলাম না। তারা যেভাবে বুক ফুলিয়ে মুখ তুলে হাওয়া ঠেলে দম্ভের সঙ্গে হাঁটছিল, আমি দুর্বল বাঙালি, আমার সেই দম্ভ, সেই শক্তি কোথায়? তাই কিছু দূর গিয়ে পিছিয়ে পড়লাম। তারা তা খেয়াল করল না, হয়তো দেখেও দেখল না, আমি বেঁচে গেলাম। তখন পথের ধারে একটা পাথরের স্তূপে বসে ঘাম মুছতে লাগলাম, আর রাগে পাথরের মতো মেয়েগুলোকে গালাগালি দিতে লাগলাম। তারপর সেপাইকে বললাম, সিদ্ধেশ্বরীকে বললাম। একবার অনেক আগে এমন গালি দিয়েছিলাম। একদিন দুপুরে টিটাগড়ের সামনে লসিংসন লজ থেকে হাতির মতো পা ফেলে আসছিলাম। তখন রেলওয়ে ছিল না, তাই এখানকার মতো দ্রুত হাঁটা বাঙালিদের তেমন ফ্যাশন হয়নি। তাই ঠিক করলাম মেয়েদের কাছে পিছিয়ে পড়া যাবে না, তাই যতটা পারি জোরে হাঁটতে লাগলাম। হয়তো যুবতীরাও তা বুঝল। আর একটু বয়স হলে তার মন এদিকে যেত না। সে নিজেও অল্প বয়সী, আমার থেকে বড় সামান্য, তাই এই সুযোগে বাইচ খেলার মজা তার মনে এসেছিল। তাই সে একটু জোরে হাঁটতে লাগলো। দেখতে দেখতে পশ্চিমের মেঘের মতো আমাকে ছাড়িয়ে গেল, যেন সঙ্গে একটু দুও দিয়ে গেল। অবশ্য মনে পড়ে তার ঠোঁটের কোণে একটু হাসি ছিল। তাই বলছি, আমি লজ্জায় কাছের বটগাছের তলায় বসে সুন্দরীদের ওপর রাগ করে নানা কথা বলতে লাগলাম। যারা এত জোরে হাঁটে তারা আবার কোমলাঙ্গী। খোসামদিরা বলে তাদের চুলের গোছ সরাতে হাওয়া ধীরে বয়, কলা গাছে ঝড় আর শিমুল গাছের সমীর। সেসব রাগের কথা এখন থাক, যে হারে সে রাগে। কোলদের কথা হচ্ছিল, তাদের সব জাতির বিয়ে একরকম নয়। এক জাতি কোল আছে, উরাং বা অন্য কিছু মনে নেই, তাদের বিয়ের রীতি খুব পুরনো। তাদের প্রত্যেকে গ্রামের শেষে একটা করে বড় ঘর থাকে। সন্ধ্যের পর গ্রামের সব কুমারী একে একে সেই ঘরে হাজির হয়। সেই ঘর তাদের ডিপো। বিয়ের বয়স হলে তারা আর বাবার বাড়িতে রাত কাটাতে পায় না। সবাই এসে শুয়ে পড়ল। গ্রামের অবহেলিত যুবকেরা একে একে সেই ঘরের কাছে এসে রসিকতা শুরু করে। কেউ গান গায়, কেউ নাচে, কেউ রহস্য করে। যে কুমারীর বিয়ের সময় হয়নি সে নির্দ্বিধায় ঘুমায়, কিন্তু যাদের সময় এসেছে তারা বসন্তের পাখির মতো একদৃষ্টে নাচ দেখে, এক মনে গান শোনে। হয়তো থাকতে না পেরে শেষে ঠাট্টার জবাব দেয়। কেউ কেউ গালিও দেয়। গালি আর ঠাট্টার তফাৎ কম। বিশেষ করে যুবতীর মুখ থেকে বেরোলে যুবকের কানে দুটোই অমৃত। কুমারীরা গালি শুরু করলে যুবকরাও আনন্দে মেতে ওঠে। এভাবে প্রতি রাতে কুমার কুমারীর কথার খেলা চলে।
শেষে তাদের মধ্যে প্রণয় জন্মায়। প্রণয় কথাটা ঠিক নয়, কোলরা প্রেম ভালোবাসার বড় সম্পর্ক রাখে না। মনোনীত কথাটা ঠিক। নাচ হাসি ঠাট্টার পর পরস্পর মনোনীত হলে সঙ্গী সঙ্গিনীর সঙ্গে কানাঘুষো করে। ধীরে ধীরে গ্রামে খবর ছড়িয়ে পড়ে। খবর শুনে দুপক্ষের পরিবার সাবধান হয়। সাবধানতা অন্য কিছু নয়, কুমারীর আত্মীয় বড় বন্ধুরা বড় বড় বাঁশ কাটে, তীর ধনুক জোগাড় করে, অস্ত্রের শান দেয়, আর অবিরাম কুমারের আত্মীয় বন্ধুদের গালি দেয়। চিৎকার আর হুঙ্কারের সীমা থাকে না। এদিকে দুপক্ষই গোপনে বিয়ের আয়োজন শুরু করে। শেষে একদিন বিকালে কুমারী হাসি মুখে সাজতে বসে। সবাই বুঝে চারপাশে দাঁড়ায়। হয়তো ছোট বোন থেকে নতুন ফুল এনে মাথায় পরিয়ে দেয়। সাজসজ্জা শেষ হলে কুমারী উঠে গাগরি নিয়ে একা জল আনতে যায়। অন্যদিনের মতো নয়, এদিন ধীরে ধীরে যায়, তবু মাথার গাগরি টলে। বনের ধারে জল যেন কত দূর। কুমারী যাচ্ছে আর একদৃষ্টে বনের দিকে তাকাচ্ছে। তাকাতে তাকাতে বনের দুই একটা ডাল নড়ে উঠল। তারপর এক নবযুবক সখা সুবলের মতো লাফাতে লাফাতে বন থেকে বেরিয়ে এলো। সঙ্গে হয়তো দু চারটে ভোমরাও ছুটে এলো। কোল কুমারীর মাথা থেকে পাগড়ি খুলে গেল। কুমারীকে বুকে নিয়ে যুবক ছুটল। কুমারী এই অবস্থায় চিৎকার করতে বাধ্য। চিৎকারও করতে লাগলো, হাত পা ছুড়ল, এমনকি যুবককে চড় চাপড়ও মারল, নইলে ভালো দেখায় না। কুমারীর চিৎকারে তার আত্মীয়রা মার মার বলে ছুটে এলো। যুবকের আত্মীয়রাও কাছেই লুকিয়েছিল, তারাও বেরিয়ে পথ আটকালো। শেষে যুদ্ধ শুরু হলো। রক্ষিণী হরণের নাটকের মতো সবার তীর আকাশের দিকে। তবে শুনেছি দু একবার নাকি সত্যি সত্যি মাথা ফাটাফাটিও হয়ে যায়। যাই হোক, যুদ্ধের পর আপোষ হয়। তারপর দুপক্ষ একসঙ্গে খেতে বসে। এভাবে কন্যাহরণ করাই তাদের বিয়ে। আর কোনো মন্ত্র নেই, তন্ত্র নেই। আমাদের শাস্ত্রে এই বিয়েকে অসুরিক বিয়ে বলে। একসময় পৃথিবীর সব জায়গায় এই বিয়েই প্রচলিত ছিল। আমাদের দেশে স্ত্রী আচারের সময় বরের পিছে বাউটি বেঁধে নানা ওজনের করকমলের স্পর্শ হয়, তাও এই মারপিটের রীতির অংশবিশেষ। হিন্দুস্তানে বরকনের মাসি পিসিরা একজোট হয়ে নানা ভঙ্গিতে নানা ছন্দে মেছুয়া বাজারের ভাষায় যে গালি দেওয়ার রীতি আছে, তাও এই মারপিটের নতুন রূপ। ইংরেজদের বরকনের গির্জা থেকে গাড়ি তোড়ার সময় ফুলের বৃষ্টির মতো যে জুতোর বৃষ্টি হয়, তাও এই পুরনো রীতির অংশ। কোলদের উৎসবের মধ্যে বিয়ে সবচেয়ে বড়। এজন্যে খরচ অনেক। 8-10 টাকা, কখনো কখনো 15 টাকা পর্যন্ত হয়। বাঙালির কাছে এ টাকা তুচ্ছ, কিন্তু বন্যদের কাছে বড় বেশি। এত টাকাই তারা কোথায় পাবে? তাদের 1 পয়সা জমা নেই, উপার্জনও নেই, তাই খরচ চালাতেও ঋণ করতে হয়। 2-4 গ্রাম পর একজন করে হিন্দুস্তানি মহাজন থাকে, তারাই ঋণ দেয়। এই হিন্দুস্তানিরা মহাজন না মহাপিশাচ, তা নিয়ে আমার বড় সন্দেহ হয়। তাদের কাছে একবার ঋণ করলে আর ছাড়া পাওয়া যায় না। যে একবার 5 টাকা ঋণ করলো, সে সেই দিন থেকে নিজের বাড়তি কিছু নিয়ে যেতে পারবে না। যা উপার্জন করবে তা মহাজনকে দিতে হবে। খাতকের জমিতে 2 মণ তুলো বা 4 মণ জব হলে মহাজনের বাড়িতে তা নিয়ে যেতে হবে। মহাজন তা ওজন করবে, পরীক্ষা করবে, নানা কিছু করবে। শেষে হিসেব করে বলবে, মূল 5 টাকার মধ্যে এই তুলোর মাত্র 1 টাকা শোধ হলো, বাকি 4 টাকা রইল। খাতক আজ্ঞে বলে চলে যায়, কিন্তু তার পরিবার খায় কি? চাষের ফসল মহাজন সব নিয়ে নিল। খাতক হিসাব জানে না, 1 থেকে 10 পর্যন্ত গুনতে পারে না। তার উপর মহাজনের উপর তার পুরো ভরসা। মহাজনও অন্যায় করবে, এটা তার বুদ্ধিতে আসে না, তাই মহাজনের জালে বাঁধা পড়ল। তারপর পরিবার খেতে পায় না, আবার মহাজনের কাছে খোরাকির জন্য ঋণ আনতে হয়। ফলে খাতক জন্মের মতো মহাজনের কাছে বিক্রি হয়ে গেল। যা উপার্জন করবে তা মহাজনের। মহাজন তাকে শুধু সামান্য খোরাকি দেবে। এটাই তার জন্মের বন্দোবস্ত। কেউ কেউ এই সুযোগে সমকনামা লিখিয়ে দেয়। সমকনামা মানে দস্তখত। যে এটা লিখিয়ে দিল সে পুরোপুরি গোলাম হলো। মহাজন গোলামকে শুধু খাবার দেয়। গোলাম বিনা পয়সায় তার সব কাজ করে, চাষ করে, মোট বয়, সব জায়গায় সঙ্গে যায়। নিজের সংসারের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না।
সংসারেও খাবারের অভাবে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কোলদের এই দুর্দশা খুব সাধারণ। তাদের একটাই উপায়, পালানো। অনেকে পালিয়ে রক্ষা পায়, যে পালালো না সে জন্মের মতো মহাজনের কাছে বিক্রি থাকলো। ছেলের বিয়ে দিতে গিয়ে শুধু কোলদের জীবন বৃথা হয় তা নয়, আমাদের বাঙালিদের মধ্যেও অনেকের দুর্দশা হয় ছেলের বিয়ে দিয়ে বাবা মায়ের সাধ্যের জন্য। সবাই মনে মনে জানে আমি বড় লোক, ধুমধাম না করলে লোকে আমায় নিন্দে করবে, তাই ঋণ করে বড়লোকই বজায় রাখে। তারপর সব কিছু বেচেও সেই ঋণ থেকে মুক্তি পাওয়া কঠিন হয়। প্রায় দেখা যায় আমি ধনী বলে প্রথমে অভিমান জন্মালে শেষে দারিদ্র জীবন শেষ করতে হয়। কোলরা সবাই বিয়ে করে। বাংলা ফসলের দেশ, এখানে অল্পেও চলে যায়, তাই বাংলায় বিয়ে এত সাধারণ। কিন্তু পালামোতে খাবারের একেবারে অভাব, সেখানে বিয়ে এত সাধারণ কেন? সমাজতত্ত্ববিদরা তা নিয়ে কী বলেন জানি না, তবে মনে হয় হিন্দুস্তানি মহাজনরা সেখানে বসত করার আগে কোলদের এত খাবারের অভাব ছিল না, তাই বিয়ে সাধারণ হয়েছিল। এখন মহাজনরা তাদের সব কিছু নিয়ে নেয়, তাদের খাবারের অভাব আছে, তাই বিয়ে আর আগের মতো সাধারণ থাকবে না বলে মনে হয়। কোলদের সমাজ এখন যে অবস্থায় আছে তাতে মহাজনদের দরকার নেই। যদি হিন্দুস্তানি সভ্যতা এখানে ঢুকতো তাহলে এখনও কোলদের মধ্যে ঋণের প্রথা শুরু হতো না। ঋণের সময় আসেনি। ঋণ উন্নত সমাজের সৃষ্টি, কোলদের মধ্যে সেই উন্নতির এখনও দেরি আছে। সমাজে স্বাভাবিকভাবে যে অবস্থা আসেনি, কৃত্রিমভাবে সেই অবস্থা তৈরি করতে গেলে বা সভ্যদের নিয়ম অসময়ে অসভ্য দেশে ঢোকাতে গেলে ফল ভালো হয় না। আমাদের বাংলায় এর অনেক প্রমাণ পাওয়া যায়। একসময় ইহুদি মহাজনরা ঋণ দেওয়ার সভ্য নিয়ম অসভ্য ইংল্যান্ডে ঢুকিয়ে অনেক ক্ষতি করেছিল। এখন হিন্দুস্তানি মহাজনরা কোলদের সেই রকম ক্ষতি করছে। কোলদের নববধূ আমি কখনো দেখিনি। কুমারী এক রাতে নববধূ দেখতে অবাক লাগে। বাংলার দুরন্ত মেয়েরা ধুলো খেলছে, ভাইকে মারছে, পরের গরুকে গালি দিচ্ছে, পাড়ায় ভালো লোকেদের সঙ্গে ঝগড়া করছে, বিয়ের কথা উঠলে গালি দিয়ে পালাচ্ছে। তারপর এক রাতে সব বদলে যায়। বিয়ের পরদিন সকালে সে আর আগের মতো দুরন্ত মেয়ে নেই। এক রাতে তার অদ্ভুত পরিবর্তন এসে গেছে। আমি এমন এক নববধূ দেখেছি, তার কথা বলতে ইচ্ছা করে। বিয়ের রাত আনন্দে কাটল। পরদিন সকালে উঠে নববধূ ছোট ভাইকে আদর করল। কাছে মা ছিলেন। নববধূ মায়ের মুখের দিকে একবার তাকালো, মায়ের চোখে জল এলো। নববধূ মুখ নিচু করল, কাঁদল না। তারপর ধীরে ধীরে এক নির্জন জায়গায় গিয়ে দরজায় মাথা রেখে অন্য মনে দাঁড়িয়ে শিশিরে ভেজা শামিয়ানার দিকে তাকিয়ে রইল। শামিয়ানা থেকে টপ টপ করে উঠানে শিশির পড়ছিল। শামিয়ানা থেকে উঠোনের দিকে তার দৃষ্টি গেল। উঠোনে এখানে সেখানে আগের রাতের উচ্ছিষ্ট পাতা পড়ে আছে। রাতের কথা নববধূর মনে পড়ল। কত আলো, কত বাজনা, কত লোক, কত হইচই, যেন স্বপ্ন এখন। সেখানে ভাঙা ভাঁড়, ছেঁড়া পাতা। নববধূর দৃষ্টি সেদিকে গেল। একটা দুর্বল কুকুরই সদ্য প্রসূতি, পেটের জ্বালায় শুকনো পাতায় ও ভাঁড়ে খাবার খুঁজছে। নববধূর চোখে জল এলো। জল মুছে সে ধীরে ধীরে মায়ের ঘরে গিয়ে লুচি এনে কুকুরিকে দিল। এই সময় তার বাবা ভেতর থেকে আসছিলেন। কুকুরিকে খেতে দেখে একটু হাসলেন। নববধূ আগের মতো দৌড়ে বাবার কাছে গেল না, মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। বাবা বললেন, ব্রাহ্মণ ভোজনের পর কুকুরের ভোজন হয়, রাতে তা হয়ে গেছে, আজ আবার এ কেন মা? নববধূ কিছু বলল না। বললে হয়তো বলতো, এই কুকুরই সংসারী। আগে বলেছি, নববধূ লুচি আনতে যাওয়ার সময় ধীরে ধীরে গিয়েছিল। দুদিন আগে হলে দৌড়ে যেত। যখন সেই ঘরে গেল, দেখল মায়ের সামনে কিছু লুচি আর সন্দেশ রাখা আছে। নববধূ জিজ্ঞেস করল, মা লুচি নেব? মা লুচিগুলো হাতে দিয়ে বললেন, কেন মা চেয়ে নিলে? যা তোমার ইচ্ছে তুমি নিজে নাও, ছড়াও, ফেলো, নষ্ট করো, কখনো কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না। আজ কেন চেয়ে নিলে? তবে কি সত্যি আজ থেকে তুমি পর হলে? আমাকে পর ভাবলে? এই বলে মা কাঁদতে লাগলেন। নববধূ বলল, না মা, আমি ভাবলাম বুঝি কার জন্যে রেখেছ। নববধূ হয়তো মনে মনে ভাবল, আগে আমাকে ওই বলতে, আজ কেন তুমি বলে কথা বলছো।
নববধূর পরিবর্তন সবার কাছে স্পষ্ট নয়, সত্য, কিন্তু যিনি বুঝেছেন তিনিই বুঝতে পারছেন এই পরিবর্তন অদ্ভুত। এক রাতের পরিবর্তন বলে অবাক লাগে। নববধূর মুখ এক রাতে একটু গম্ভীর হয়, তবু তাতে আনন্দের আভাস থাকে। এছাড়া যেন একটু সাবধান, একটু নম্র, একটু সংকুচিত মনে হয়, ঠিক যেন শেষ রাতের পদ্ম। বালিকা কি বুঝল যে তার মনের এই পরিবর্তন হঠাৎ এক রাতে হয়ে গেল? আজ বহুদিন পর পালামো নিয়ে দু চার কথা লিখতে বসেছি। লেখার একটা অজুহাত আছে। একসময় আমাদের পাড়ায় এক বধির ব্রাহ্মণ ছিলেন। তার রোগ ছিল অবিরাম গল্প করা। যেখানে কাউকে একা দেখতেন সেখানেই গল্প শুরু করতেন। কেউ তার গল্প শুনত না, শোনার মতো কিছু তাতে ছিলও না। তবু তার দৃঢ় বিশ্বাস ছিল সবাই তার গল্প শুনতে আগ্রহী। একবার এক শ্রোতা রেগে বলেছিলেন, আর তোমার গল্প ভাল লাগে না, চুপ করো। কালা ঠাকুর জবাব দিয়েছিলেন, তা কি করে হবে, এখনও তো গল্পের অনেক বাকি। আমারও সেই অজুহাত। যদি কেউ পালামো পড়তে না চান, আমি বলবো, তবে কি করে হবে, এখনও তো পালামোর অনেক কথা বাকি। পালামোর প্রধান সম্পদ মৌ গাছ। সাধু ভাষায় বোধহয় এটাকে মধুদ্রুম্র বলতে হয়। সাধুদের তৃপ্তির জন্যে সব কথা সাধু ভাষায় লেখা উচিত। আমারও সেই চেষ্টা, কিন্তু মাঝে মাঝে বিপাকে পড়তে হয়, অন্যকেও বিপাকে ফেলতে হয়, তাই মাঝে মাঝে ইতস্তত করি। সাধুসঙ্গ আমার খুব কম, তাই তাদের ভাষার ওপর আমার পুরো দখল নেই। যাদের সাধুসঙ্গ যথেষ্ট বা যারা অভিধান পড়ে নিজে সাধু হয়েছেন, তারাও মাঝে মাঝে বিপাকে পড়েন। যেমন এই মধুদ্রুম্র লিখলাম, অনেক সাধু এর অর্থে অশোক বৃক্ষ বুঝবেন, কেউ কেউ জীবন্তী বৃক্ষ বুঝবেন, আবার যে সাধুদের বাড়িতে অভিধান নেই তারা হয়তো কিছু বুঝবেন না। শুনেছি সাধুদের গৃহিণীরা সাধু ভাষা ব্যবহার করেন না। তারা বললেন সাধু ভাষা খুব অসম্পূর্ণ, এই ভাষায় গালি চলে না, ঝগড়া চলে না, মনের অনেক কথা বলা যায় না। যদি এ কথা সত্য হয় তবে তারা স্বচ্ছন্দে বলুন সাধু ভাষায় গোল্লায় যাক। মৌ আর ফুল পালামো অঞ্চলের সুখাদ্য। কিছু হিন্দুস্তানি লোক এই ফুল শুকিয়ে চাল ভাজার সঙ্গে খায়। শুকিয়ে রাখলে এই ফুল অনেকদিন থাকে। বর্ষাকালে কোলেরা শুধু এই ফুল খেয়ে 2-3 মাস কাটায়। টাকার বদলে এই ফুল পেলেই তাদের মজুরি শোধ হয়। মৌয়ার এত কদর, তবু সেখানে এর বাগান নেই। মৌয়ার ফুল শেফালির মতো ঝরে পড়ে, সকালে গাছের তলায় একেবারে ছেয়ে থাকে। সেখানে হাজার হাজার মাছি, মৌমাছি ঘুরে ফিরে উড়ে বেড়ায়। তাদের কোলাহলে বন ভরে যায়। মনে হয় দূরে কোথাও হাট বসেছে। একদিন ভোরে ঘুম ভাঙার পর সেই শব্দে যেন স্বপ্নের মতো একটা অস্পষ্ট সুখ মনে হতে হতে আর হলো না। কোনো বয়সের সুখের স্মৃতি প্রথমে কিছুই বুঝতে পারিনি, মনও সেদিকে যায়নি। পরে তা স্পষ্ট মনে পড়ছিল। অনেকের এখন স্মৃতিভ্রংশ হয়। কোনো জিনিস দেখে বা কোনো সুর শুনে হঠাৎ মনে একটা সুরের আলো এসে পড়ে, তখন মন যেন আরও আনন্দে কেঁপে ওঠে। কিন্তু কেন এই আনন্দ তা বোঝা যায় না। বুড়োরা বলবেন এটা জন্মজন্মান্তরের সুখের স্মৃতি। তা হতে পারে, যাদের আগের জন্ম ছিল তাদের সবই সম্ভব। কিন্তু আমি নিজের কথা যা হয় বলছিলাম, তা এই জন্মের স্মৃতি। ছোটবেলায় যে গ্রামে কাটিয়েছি সেখানে প্রতিদিন সকালে অনেক ফুল ফুটত, তাই প্রতিদিন সকালে অনেক মৌমাছি এসে গোল বাঁধাত। সেই সঙ্গে ঘরে বাইরে হাটে পথে হরিনাম অস্ফুরিত স্বরে, নানা বয়সের নানা কণ্ঠে গুঞ্জন শব্দে হরিনাম মিশে একটা গম্ভীর সুর প্রতিদিন সকালে জমত। তখন তা ভালো লাগতো কি না মনে নেই, এখনও ভালো লাগে কি না তা বলতে পারি না। কিন্তু সেই সুর আমার অন্তরের গভীরে কোথাও লুকিয়েছিল, তা যেন হঠাৎ আজ বেজে উঠল। শুধু সুর নয়, লতা পল্লব শোভিত সেই গ্রাম, আমার সেই ছোট বয়স, সেই বয়সের সঙ্গীরা, সেই সকাল, সেই ফুলের গন্ধে ভরা সকালের হাওয়া, তার ধীরে চলা, সব একসঙ্গে মনে এলো। সব একসঙ্গে বলেই এই সুখ,
নইলে শুধু মৌমাছির শব্দে সুখ নয়। আজ যা ভালো লাগছে না, 10 বছর পর তার স্মৃতি ভালো লাগবে। আজ যা সুখ বলে মানলাম না, কাল তা আর জুটবে না। যুবকের যা তুচ্ছ, বৃদ্ধর তা দুর্লভ। 10 বছর আগে যা নিজে থেকে এসেছিল, তখন হয়তো কদর পায়নি, এখন আর তা জোটে না। তাই তার স্মৃতি সুখেরই। প্রতি মুহূর্ত আমাদের মনে একটা করে নতুন ছবি, ফটোগ্রাফ হচ্ছে আর সেখানে রয়ে যাচ্ছে। আমাদের চারপাশে যা কিছু আছে, যা কিছু আমরা ভালোবাসি, তা সব অবিকল সেই ছবিতে থাকছে। সাধারণ ছবিতে শুধু রূপ থাকে, কিন্তু আমি যে ছবির কথা বলছি তাতে স্পর্শ, গন্ধ সব থাকে। এটা বোঝানো যায় না, তাই এ কথা থাক। প্রতিটি ছবির একটি করে বন্ধনী থাকে, সেই বন্ধনী ছুঁলেই ছবিটা খুলে পড়ে। অনেক দিনের ভালো হারানো সুখ যেন নতুন হয়ে দেখা দেয়। আমি যে ছবির কথা বলছিলাম, মনে হয় মৌমাছির সুর তার বন্ধনী। কোনো ছবির বন্ধনী কী তা নির্ধারণ করা খুব কঠিন। যিনি তা করতে পারেন তিনিই কবি। তিনি শুধু একটা কথা বলে ছবির সঙ্গে সব অংশ দেখাতে পারেন, রূপ, গন্ধ, স্পর্শ সব অনুভব করাতে পারেন। অন্যেরা অক্ষম, তারা শত শত কথা বললেও ছবির শতাংশ দেখতে পারে না। মহুয়ার ফুল থেকে মদ তৈরি হয়, সেই মদই এই অঞ্চলে সাধারণত ব্যবহৃত হয়। এর নেশার ক্ষমতা কতদূর জানি না, তবে মনে হয় এ বিষয়ে খুব নিন্দে নেই, কারণ আমার এক পরিচারক একদিন সেই মদ খেয়ে খুব কাঁদল, খুব বমি করল। তার মনও বেশ খুলে গিয়েছিল। আমার যত টাকা সে চুরি করেছিল সেদিন সব সে বলে দিয়েছিল। বিলেতি মদের সঙ্গে তুলনায় এই মদের দোষ কী তা ঠিক করা কঠিন। বিলেতি মদের নেশা আর লিবর দুটোই থাকে। মহুয়ার মদে শুধু একটা থাকে, নেশা, লিবর থাকে না। তাই এই মদের এত নিন্দে, তাই এই মদ এত সস্তা। আমাদের ধ্যানেরও সেই দোষ। দেশি মদের একটাই দোষ, এই নেশায় হাত পা দুটোরই একটাও ভালো চলে না। কিন্তু বিলেতি মদে পা চলুক বা না চলুক, হাত খুব ভালো চলে। বিবিরা তার প্রমাণ দিতে পারেন। মনে হয় আজকাল আমাদের দেশের 2-4 ঘরের গৃহিণীরাও এর পক্ষে কিছু বলতে পারেন। বিলেতি পদ্ধতিতে তৈরি করতে পারলে মহুয়ার ফুল থেকে ব্র্যান্ডি হতে পারে, কিন্তু তাতে টাকা লাগে। একজন পাদ্রী আমাদের দেশি জাম থেকে শ্যাম্পেন তৈরি করেছিলেন। টাকার অভাবে তিনি তা চালু করতে পারেননি। আমাদের দেশি মদ একবার বিলেতে পাঠাতে পারলে জন্ম সার্থক হয়, মনের অনেকটা জ্বালা মেটে। শুনছিলেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পালামু। এখানেই শেষ হলো। ভালো থাকবেন, আবার পরের গল্পে দেখা হবে। গল্প এখানেই শেষ নয়, সামনে আরও চমক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সঙ্গে থাকুন।